বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের নির্দেশ। বাগেরহাটে ৪টি থেকে কমিয়ে ৩টি আসন করা হয়েছিল এবং গাজীপুরে ৫টি আসন যেখানে ছিল সেখানে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছিল। সেটি হাইকোর্টের একটি বেঞ্চ রায় দিয়েছেন বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের জন্য। যে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেটিকে অবৈধ ঘোষণা করেছে। এটি নিয়ে একটু কথা বলবো, একটু যুক্ত করে নেব এই মামলার অন্যতম রিটকারী বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ডক্টর ফরিদুল ইসলাম, মানে আপনারা যে রিট করেছিলেন এটা পক্ষে আপনারা রায় পেয়েছেন। অনেক আন্দোলন সংগ্রাম বাগেরহাটে আমরা হতে দেখেছি, নানান ধরনের, এবং একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা গেছেন, শেষ পর্যন্ত আদালতেও রায় পেলেন। পরবর্তী ধাপ আসলে কি? ইলেকশন কমিশন উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে এটার ব্যাপারে আমরা যখন সংক্ষুব্ধ হয়েছি, যখন ইলেকশন কমিশন গত 4 সেপ্টেম্বর যখন চূড়ান্ত গেজেট দিয়েছে, তখন আমরা আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি। এর আগে আমরা ইলেকশন কমিশনের সাথে অনেকবার বসছি, কিন্তু তারা আমাদেরকে কর্ণপাত করেননি। বাট আমরা মনে করি আদালত আমাদের যে আর্জি ছিল সেটা তারা বিশ্লেষণ করছে এবং একটানা 7 দিনের মতো হিয়ারিং হয়েছে এবং প্রায় 10 দিন হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে আজকে আমাদের এই রায়টা দিয়েছে এবং তারা সন্তুষ্ট হয়েছে যে না, আমাদের যে যুক্তি বা আমাদের এই জনপদের যে মানুষের যে দাবি এটা সঠিক এবং সেভাবে করেছে। হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি ইলেকশন কমিশন হয়তো চেম্বার জজ বা উচ্চ আদালতে যাবে, তো সে ব্যাপারে আমাদেরও প্রস্তুতি আছে। কারণ যেহেতু হাইকোর্ট বেঞ্চ আমাদেরকে অলরেডি এ ব্যাপারে বৈধতা দিয়েছে, তো আমরা মনে করি যে আমরা উচ্চ আদালতে আমরা এর ব্যাপারে আমাদের পক্ষে রায় আসবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনাদের রায় কি এসেছে যে এখানে যদি একটা বাড়াতে হয় তাহলে তো গাজীপুর থেকে কমিয়ে ফেলতে হবে? হ্যাঁ, ইলেকশন কমিশনকে ওইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বাগেরহাটে যে 4টা ছিল সেটা 4টাই থাকবে এবং গাজীপুর 6 যেটা করা হয়েছিল, অর্থাৎ আসন নাম্বার 198, ওটাকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে এবং যে 5টা ছিল 5টা ঠিক রাখার জন্য বলা হয়েছে। অর্থাৎ গাজীপুর যেটা ছিল সেটা ঠিক থাকবে, বাগেরহাটে যেটা ছিল সেটাও ঠিক থাকবে, মানে এই গেজেটের আগে যেটা ছিল সেটা ঠিক রাখার জন্য বলা হয়েছে। নতুন করে যেটা করেছিল প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাতিল করা হয়েছে। মানে তাহলে তো অনেক জায়গায় একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আবার নতুন করে, যে প্ল্যানিং ছিল এই না, দুইটা জেলায় অ্যাকচুয়ালি বিশেষ করে। এই জায়গাটাই শুধুমাত্র বাংলাদেশ শুধু একটা আসনই কিন্তু কাটা হয়েছিল, কিন্তু আপনার এই যে ডিলিমিটেশনের যে ব্যাপারটা না, ছিল কিন্তু যে শুধুমাত্র আসনটা ওখানে গাজীপুরের যে আসনটা বাড়ানো হয়েছিল, বিভিন্ন আসন থেকে এলাকা নিয়ে তো একটা আসন তৈরি করা হয়েছিল। তার মানে তো আবার ওগুলো আগের জায়গাগুলোতে পুনর্বহাল করতে হবে। ঠিক একই হ্যাঁ, রকম মানে ভাবে ওখানে আপনাদের ওখানে বাগেরহাটেও সেম। আমার মনে হয় যেটা সেটা তো খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে গাজীপুর 5 যেটা ছিল সেই 5টাই ঠিক থাকবে, মানে যেটা যেমন ছিল সেটা সেভাবে থাকবে। তারা নতুন করে জনসংখ্যা বেশি সেভাবে দেখায়, তারা যেটা বাড়িয়েছিল বাগেরহাট থেকে একটা কমিয়ে এনে, তো সেটা এখন এখানে মানে আগের অ্যাডজাস্ট হচ্ছে, মানে আগে যেভাবে ছিল বিগত যে নির্বাচন, দ্বাদশ নির্বাচন যে ফর্মুলায় হয়েছে বা যে ধরনের সীমানা মানে নিয়ে হয়েছে সেইভাবে সীমানা ঠিক রেখে করার জন্য আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মানে আদালত তো কোন সুতরাং এখানে ধরনের অবজারভেশন দিয়েছে কিনা? মানে আমরা তো নানান এই ধরনের ঘটনাগুলোতে আমরা দেখি যে আদালত অনেক কথা হ্যাঁ, বলেন। অবজারভেশন দিয়েছে, তারা পরিষ্কার বলেছে যে বাগেরহাটের 4টি ঠিক রাখার জন্য এবং ওইভাবে গেজেটকে সংশোধন করার জন্য বলছে এবং গাজীপুরে যেটাকে বাড়ানো হয়েছিল সেটা বাদ দেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ মানে আপনারা নির্বাচনী কি আসন যুক্তি দেখিয়েছিলেন? মানে আপনারা আদালতে কি যুক্তি দেখিয়েছেন? আমাদের এখানে মূলত হচ্ছে বাগেরহাট হচ্ছে প্রায় 4000 বর্গ কিলোমিটারের একটা জেলা, আমাদের বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম জেলা। এখন এখানে ক্লাইমেট ভিকটিম হওয়ার কারণে বা এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যার কারণে অনেক মানুষ বাগেরহাট থেকে দেখা গেছে গাজীপুর, ঢাকা, চিটাগং বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য যাচ্ছে। তারা ওইখানকার আইডেন্টি কার্ডের জন্য দেখা গেছে ওখানকার ভোটার হয়েছে, কিন্তু তারা আলটিমেটলি বাগেরহাটের সাথে তারা রিলেটেড এবং এখানকার জীবন জীবিকার সাথে তাদের সম্পর্ক রয়েছে, তাদের পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা বুঝেছিলাম যে, আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখানে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, একটা হচ্ছে সুন্দরবন, আরেকটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইচ্ছে করলে আপনি কিন্তু এখানে টাচ করতে পারেন না। আর এই যে আসনটাকে মানে কমানো হয়েছিল, এটা যুক্তি দেখানো হয়েছিল যে আমাদের ওখানে জনসংখ্যা কিছু কম, বাট আমরা দেখিয়েছিলাম যে এখানে আরো 7-8টা ইউনিট আছে আমাদের থেকে জনসংখ্যা কম।
তো ওখানে নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে, তারা বলছে যে আমরা 3টা থাকলে সেখানে কমাবো না, বা দূরে থাকলে কমাবো না, বা পাহাড়িকে আমরা ধরবো না। তখন আমরা বলেছি যে না, আমরাও ক্লাইমেট ভিকটিম, আমরা উপকূলের মানুষ, সুতরাং আমাদের এখানে এই যে সুযোগ সুবিধাগুলো এটা খুবই কম। সুতরাং এটা যদি কমানো আনা হয় তাহলে দেখা যাচ্ছে যেমন আমাদের এই ডিলিমিটেশনের পরপরই যে বাজেটটা আসছে বা আমাদের ওখানে যে বরাদ্দগুলো আসছে, দেখা গেছে 25% কম আসছে। অর্থাৎ 4টা আসনের জন্য যেটা ছিল সেটা বাদ দিয়ে 3টা আসনের জন্য যেটা প্রাপ্য সেটা তারা দিয়েছে। তো ওই পয়েন্ট অফ ভিউতে আমরা মনে করি যে আমাদের এটা খুবই জোরালো ছিল যে আমাদের উপকূলের মানুষ যেহেতু এখানে আমরা ক্লাইমেট ভিকটিম, এখানে জলবায়ু পরিবর্তনের আমরা অনেক বেশি শিকার, লবণাক্ততার আগ্রাসন আছে। তো ওই সব প্রেক্ষিতে তারা দেখছে যে না, আমরা কিন্তু পাহাড়ি জনপদের মতো আমাদের এই জনপদটাও কিন্তু ডিজার্ভ করে, যেন আমাদের 4টা আসন ওখানে দরকার, কারণ আমাদের সীমানা অনেক বেশি। কিন্তু ওখানকার নদী নালা খাল বিল বা বিভিন্ন সুন্দরবনের একটা অংশ আছে, এইসব কারণে ওখানে জনসংখ্যার তুলনামূলকভাবে কম, বাট অনেকগুলো থেকে কিন্তু বেশি আমাদের এইটা। তো সেইভাবে দেখা গেছে যে মাননীয় আদালত আমাদের যে উপস্থাপনা ছিল তারা সেটাতে সন্তোষ প্রকাশ করছে, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। আরেকটা ছিল আমাদের সাবমিশন যে আপনি যদি একটা আসন কমিয়ে দেন তাহলে আমাদের ক্যাটাগরিতে বিতে চলে আসে, এ ক্যাটাগরি থাকে না জেলা তখন। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ ছিল যে না, এরকম ক্লাইমেট ভিকটিম যেখানে অনেকগুলোকে টাচ করা হচ্ছে না সেখানে কেন এইটাকে টাচ করা হবে। জি, তো সেইভাবে আদালত কিন্তু আমাদের সন্তুষ্ট সাথে একমত হয়ে প্রকাশ করেছে জি। এবং তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। অপূর্ব জাহাঙ্গীর, কোনো মানে আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই বা কোনো প্রশ্ন যদি ওনার কাছে থাকে সেটা। আমি শুধু কংগ্রাচুলেশনস যে আপনাদের ইয়ে হয়েছে আর কি। এখন দেখা যাক সামনে কি হয়। ইলেকশন কমিশন যদি হাইকোর্টে ইয়ে করে, আমি প্রিটি শিওর ওনারাও হাইকোর্টে যাবেন। সো এটা এই যে এভাবেই যে আমরা একটা সিভিল ভাবে একটা মানে কোর্টে যেও একটা সিভিলিটি বজায় রেখে একটা প্রবলেম সলভ করতে পারছি, আমি মানে এটাকেও একটা ধন্যবাদ জানাই যে এই কিন্তু প্র্যাকটিসটা। এটাকে আপনি কি বলবেন যে একটা জেলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আমি এটা পড়ছিলাম যে তারা অনেক দিন ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন সব দল মিলে। সবচেয়ে মজার বিষয় হলো যে এই রিটটা যারা করেছে, সকল দলের জামায়াত রঙিন, ইসলাম right. সেখানে আছে, বিএনপি আছে, অন্যান্য দল আছে, এখানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আছে, নানান নানান পক্ষ এখানে করেছে। এবং এদের আদালত পর্যন্ত যেতে হলো কেন? মানে আমরা এই আন্দোলনগুলো করলে, যেমন শিক্ষকদের আন্দোলনে আমরা দেখেছি যে যখনই প্রধান উপদেষ্টার বাসভবনমুখী যাওয়া লাগবে কেন, মানে তার আগেই এগুলো রিয়াক্ট করে না। বা একজন ধরেন অনশন করছে, মানে যে অনশন শুরু করেছে 2 ঘন্টার মধ্যেই সেটা রিয়াক্ট আমরা কেন করি না, তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করি কেন? দেখেন, আমরা প্রথমত হচ্ছে না, এটা ঠিক না যে আমরা রিয়াক্ট করি না, আমি বলবো যে আমরা রিয়াক্ট করি। এবং স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনেই রিয়াক্ট করে, মানে আন্দোলন হলেই উনি হলেও রিয়াক্ট করে এবং খুব প্রম্পটলি করে বলে আমি মনে করি। উনি বাগেরহাট নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আমি বরং এটা ওয়েলকাম জানাই যে সিভিল ওয়েতে যে আদালতের আশ্রয় নেওয়া যায়। আমরা আদালত বলতেই কিন্তু একটা সবসময় কোর্টের প্রাঙ্গণে চলে গেলাম, একটা সন্ত্রাসী একটা ভাব চলে আসে। কিন্তু আমরা যে সিভিল ওয়েতে একটা জায়গায় ঠিক আছে, এটা কেউ সলভ করতে পারছে না, তাহলে আদালত কি বলে দেখি, আমরা তো এভাবেও ব্যাপারটা দেখি, আমি এভাবেই দেখছি, মানে এই প্র্যাকটিসটা হওয়া ভালো জি, আমি মনে করি। অনেক ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর এবং ডক্টর শেখ ফরিদুল ইসলাম, আপনাকেও যুক্ত হওয়ার জন্য এই গভীর রাতে ৭১ জার্নালে।